শুরু হলো জেকেজির আরিফ সাবরিনার করোনা টেস্ট জালিয়াতির বিচার। ভেস্তে গেছে চার্জ গঠনের সময় বাড়ানোর ফন্দি। যারা সত্যিকারভাবে দোষী, আমরা সাক্ষী প্রমাণের মাধ্যমেই এই মামলা প্রমাণ করার চেষ্টা করব। যারা অপরাধ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করব। সিনহা হত্যা মামলার 7 আসামি কারাগারে রিপোর্ট দিতে 1 সপ্তাহ বাড়তি চায় তদন্ত কমিটি। শিপ্রার ছবি ইস্যুতে 2 এসপির বিরুদ্ধে রিট খারিজ। ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করছে, এখানে আমাদের আশা একেবারেই আমাদের যুক্তিসঙ্গত। আদালত আমাদের আর্গুমেন্টে মনোপুতন হয়নি। কক্সবাজারে অনেকটা স্থবির পুলিশি কার্যক্রম, সব থানার গেটে তালা, কমে গেছে মামলা জিডি। এই অবস্থার সাময়িক বলছেন ঊর্ধ্বতনরা। জোয়ারে ভেসে গেছে দক্ষিণাঞ্চলের কয়েক হাজার চিংড়ি ক্ষেত। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি, তলিয়ে গেছে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ। কৃষি জমি রক্ষা করে শিল্পায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বেজার সভায় প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। করোনায় দেশে আরও 41 জনের মৃত্যু। বিআরটিসি বাসেও মানা হয় না স্বাস্থ্যবিধি, বাড়তি ভাড়া প্রত্যাহারের অনুরোধ। দৈনিক হিসেবে রেকর্ড করোনা রোগী শনাক্ত ভারতে। প্রকোপের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্কুল কলেজ খোলা নিয়ে বিতর্ক তুঙ্গে। টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় যাবে 20 থেকে 22 ক্রিকেটার। কলম্বোয় নির্ধারিত হবে চূড়ান্ত দল, জানালেন প্রধান নির্বাচক। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার যমুনা নিউজে শামসুজ্জোহা। শুরুতেই দেখছিলেন শিরোনামগুলো। দর্শক, আপনারা ঘরে বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করে নেবেন। যাচ্ছি পুরো খবরে। করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী এবং চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী সহ 8 আসামির বিচার শুরু হলো। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত। 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কারাগার থেকে সকাল 9টায় আরিফুল হক ও ডাক্তার সাবরিনা সহ 8 জনকে আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা 11:30টার দিকে তোলা হয় সিএমএম আদালতের হাকিম শরাফুজ্জামান আনসারীর আদালতে। অভিযোগ গঠনের শুরুতেই অভিযোগপত্রের কপি পাননি বলে আদালতকে জানান আসামি পক্ষের আইনজীবী। আবেদন করেন অভিযোগ গঠনের শুনানি পেছানোর। তবে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান মামলার অন্য আসামিরা অভিযোগপত্রের কপি পেয়েছেন, কাগজ না পাওয়া তাদের ব্যর্থতা। আবেদনে সাড়া না দিয়ে অভিযোগপত্রের অনুলিপি সংগ্রহের জন্য আসামি পক্ষের আইনজীবীকে দুপুর 2:30টা পর্যন্ত সময় দেন আদালত। পরে আসামিদের আদালত থেকে বের করে হাজতখানায় নেওয়া হয়। 2:30টার কিছু আগে আবারও তোলা হয় আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করেন। আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করতে 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। যারা সাক্ষী দিয়েছে এই 161-এ, তারা 160 করে তারা প্রত্যেকেই এই আসামিদের নাম বলেছে এবং তারা ঘটনার সন্তুষ্ট আছে এই কথা এবং এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেই তাদের বিরুদ্ধে আজকে চার্জ হয়েছে। যারা সত্যিকারভাবে দোষী, আমরা সাক্ষী প্রমাণের মাধ্যমেই এই মামলা প্রমাণ করার চেষ্টা করব। যারা অপরাধ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করব। তড়িঘড়ি করে চার্জশিট দেয় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ হয়নি, এমন দাবি আসামি পক্ষের আইনজীবীর। আরজেএসসিতে যাওয়ার পরে ওনার চেয়ারম্যানশিপ হিসেবে কোনো কিছু পেয়েছে কিনা এই বিষয়ে কোনো কিছু বলেনি। যেহেতু বলেনি সেই ক্ষেত্রে এই চার্জেরও কোনো ভিত্তি নেই। যেহেতু কোনো ভিত্তি নেই, কোনো কিছুই পাইনি, তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ওনার ডিসচার্জ করা হোক। বাট আদালত অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়ে চার্জ ফ্রেম করেছে। ভুয়া করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগে 5 আগস্ট জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনা তদন্তে আরও 7 দিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এদিকে 7 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মামলার 7 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে থাকা ওসি প্রদীপ সহ 3 জনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে র্যাব। 29টি ডিভাইস হেফাজতে রাখতে পুলিশের আবেদন খারিজ করেছেন আদালত। সিনহা হত্যা মামলায় রিমান্ড শেষে 7 আসামিকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। পুনরায় রিমান্ড কিংবা জামিন আবেদন না করায় তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিন অবসরপ্রাপ্ত মেজর সিনহার সব ইলেকট্রনিক ডিভাইস হেফাজতে রাখার পুলিশের আবেদন নাকচ করে দেন আদালত। বুধবার এসব ডিভাইস তদন্ত সংস্থাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মাদক বাদেও যে আইটেমগুলো আসছিল, যেমন অনেক ডিভাইস, এই কারণে আর একটা ওই একই ডায়েরি ঘটনা একই, কিন্তু আলাদা নিয়ে ওটা আলাদা তদন্ত যাচ্ছিল, যেটার ভিতরে কি আছে না আছে। আমরা এখন দুটো একসাথে শুনছে দুজনের পক্ষে, আমাদের র্যাবকে এটা তো সব আমাদের কাছে আসবে। আলোচিত এই ঘটনা তদন্তের জন্য আরও 7 দিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানা গেছে রিমান্ডে থাকায় ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি কমিটি। আমাদের তো 23 তারিখ সময় শেষ, তো 25 তারিখ পর্যন্ত যদি উনি রিমান্ডে থাকেন তাহলে আমরা অ্যাটলিস্ট 7 দিন চেয়েছি আর কি, 7 কর্মদিবস না, 7 দিন সময় বাড়িয়ে দেওয়ার জন্য। তদন্ত সংস্থা র্যাব বলছে ওসি প্রদীপ সহ 3 আসামির কাছ থেকে গেল 3 দিনে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। এখন চলছে সেগুলোর যাচাই বাছাই। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নিহত সিনহা রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্টকারী 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে গেছে। আদালত বলেছেন যে এখানে আপনারা তো যেতে পারতেন, নিচের কোর্টে যেতে পারতেন, এখানে নিচের কাছে কোর্টে যেহেতু স্কোপ আছে এখানে আসা উচিত হয়নি। তো আমি বলেছি যে এখানে যেহেতু পাবলিক অথরিটি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করছে, এখানে আমাদের আসা একেবারেই আমাদের যুক্তিসঙ্গত। পরবর্তী পদক্ষেপ আমরা নেব, শিপ্রার সাথে কথা বলব। কক্সবাজারে অনেকটা স্থবির পুলিশি কার্যক্রম, সবগুলো থানার প্রধান ফটকে তালা, নিষিদ্ধ জনসাধারণের প্রবেশ, রাস্তায় রাস্তায় টহল নেই। কমে গেছে মামলা, জিডি নেয়ার পরিমাণ। 31শে জুলাই সিনহা রাশেদ নিহতের পর থেকে এই অবস্থা পুরো জেলায়। অবশ্য ঊর্ধ্বতনরা বলছেন এই অবস্থা সাময়িক, আবার স্বাভাবিক হবে সবকিছু। কক্সবাজার থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বায়েজিদ ইসলাম পলিন। বহুল আলোচিত টেকনাফ থানা, সময় রাত 8:30। লাল নীল মরিচ বাতি দিয়ে সুসজ্জিত থানার ফটক। থানার সামনে এখনো আছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপের ছবি সংবলিত সাবধান বাণী। ক্যামেরা দেখেই দৌড়ে এসে একজন এপিবিএন সদস্য ঝুলিয়ে দিলেন ফটকে তালা। বোঝা গেল টেকনাফ থানার সদর দরজা পাহারায় এখন সশস্ত্র এপিবিএন সদস্য। কিসের গরম? কিসের গরম? গরম বলতে এখন জামিলা চলতেছে, স্যারকে ধরে নিয়ে গেছে সেজন্য। একজন কিশোরের মুখে গরম অবস্থা শব্দটা শুনে বোঝা যাবে পুরো জেলার বাস্তবতাটা কি। কি সকাল কি বিকেল, বন্ধ টেকনাফ থানার ফটক, জনসাধারণের প্রবেশও নেই। কক্সবাজার সদর থানাতেও ঢুকতে গেলে বাদ সাধলেন প্রহরী কনস্টেবল। একই অবস্থা জেলার রামু, চকরিয়া সহ অন্য সব থানায়। রাস্তায় রাস্তায় নেই স্বাভাবিক পুলিশি টহল। মেরিন ড্রাইভ সহ গুরুত্বপূর্ণ রাস্তায় সেনাবাহিনী, বিজিবি, এপিবিএনের চেকপোস্টে কড়াকড়ি থাকলেও থানার চেকপোস্টে নেই কেউ। প্রত্যন্ত অঞ্চলের ফাঁড়িগুলোর অবস্থাও বোঝা যাবে এই বাহারছড়ার ফাঁড়িকে দেখলে। এসে আলোচিত টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র বা পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়িটি সিনহা নিহতের আগ দিয়ে এটা মোটামুটি সবসময় খোলা থাকতো, জনসাধারণের প্রবেশও এখানে সচল ছিল। কিন্তু সেই সিনহা নিহতের পর এই দরজা সবসময় বন্ধ থাকে, এমনকি লোক প্রবেশের দরজাও বন্ধ থাকে। জেলার পুলিশ সুপারের কার্যালয়েও বাড়ানো হয়েছে নিরাপত্তা। জানা গেল গত 20 দিনে পুরো জেলায় মামলা, জিডির রেকর্ডের পরিমাণ কমেছে 2/3। একটা পরিসংখ্যানে বোঝা যাবে সেই হিসেব। কক্সবাজার সদর থানায় গত মাসে যেখানে 143 মামলা হয়েছিল, এই মাসের 20 দিনে মামলা হয়েছে 33। টেকনাফে গত মাসে ছিল 157, এই কয়দিনে 28। চকরিয়া থানায় গত জুলাইয়ে মামলা হয়েছে 83, আর এই আগস্টের কয়দিনে 16টি মামলা। ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন গুলিতে সিনহা রাশেদ নিহতের পর কিছুটা প্রভাব পড়েছে কার্যক্রমে, তবে সেটা সাময়িক। দুর্ঘটনা প্রথম যে একদিন হয়তো একটু ছিল, পুলিশের পেট্রোল একটু কম ছিল, এখন স্বাভাবিক হয়ে গেছিল। এটা আমার মনে হয় যে 15ই আগস্ট উপলক্ষে আপনি জানেন যে জঙ্গিদের ছিল 17 আগস্ট, 21 আগস্ট, এইসব কারণে
আমাদের পুলিশের স্থাপনা নিরাপত্তার ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের নিহতের পর থেকে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়হীনতা বা দূরত্ব নেই বলেও আশ্বস্ত করে আসছেন কর্মকর্তারা। সমন্বয়হীনতা নাই, আমরা একসাথেই কাজ করছি, এটা নিয়ে কোনো সমন্বয়হীনতা নেই। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। কক্সবাজারের টেকনাফ থানার ওসি আবুল ফয়সল এবং সদর থানার ওসি খায়রুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ওসি আবুল ফয়সল 9 আগস্ট টেকনাফ থানায় যোগদান করেছিলেন। কক্সবাজারের মেরিন ড্রাইভে সেনা কর্মকর্তা সিনহা রাশেদ হত্যায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমারের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে আবুল ফয়সল কুমিল্লার চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে কক্সবাজার মডেল থানার ওসি খায়রুজ্জামানকেও প্রত্যাহার করা হয়েছে। তিনি এর আগে একই থানায় ওসি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে পদোন্নতি পেয়ে ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রবল জোয়ারে উপকূলের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে, প্লাবিত জনপদ। সবচেয়ে ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের। শুধু খুলনার পাইকগাছাতে 3000 ঘের ভেসে গেছে। জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত বরগুনা আর সাতক্ষীরার কয়েকটি জনপদ। ভারী বৃষ্টি না হলেও জোয়ারের পানি ঢুকে পড়ে চট্টগ্রাম আর বরিশাল শহরের বিভিন্ন এলাকায়। এই স্রোত অমাবস্যার প্রবল জোয়ারের। খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে প্রায় 3000 চিংড়ি ঘের। ঘটনার পর থেকেই স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার শুরু করে। তারা জানান, আমপানে যে ক্ষতি হয়েছিল বেড়িবাঁধের, পানি উন্নয়ন বোর্ড তা সময় মতো না ঠিক করায় এ পরিণতি। আগে থেকেই বলেশ্বরের এই অংশ ছিল ঝুঁকিপূর্ণ। প্রবল জোয়ারের চাপে ভেঙে গিয়ে প্লাবিত বরগুনার পাথরঘাটার 8টি গ্রাম। পানির স্রোতে ভেসে গেছে বেশ কিছু মাছের ঘেরও। পানিবন্দী কয়েক হাজার মানুষ। নারিকেল গাছ ওই যে বাগান হইলো, ওই বাগানের ওই সাইড দিয়ে ছিল, যেভাবে কাজ করা লাগবে সেইভাবে কাজ হয় না। যেমন মহিপুরে কাজ করছে, কি সুন্দর ব্লক দিয়ে কাজ করছে। এখানে তো ওই কাঁচা ব্লক দেয়, মাটি দেয়, বালি দেয়, সিমেন্ট দেয়, ভাঙিয়ে নামিয়ে চলে যায়। আমপানের ক্ষত ভোগাচ্ছে সাতক্ষীরা উপকূলের মানুষকেও। ঘূর্ণিঝড়ে যে বাঁধ নড়বড়ে হয়েছিল, এবার তা অসহায় আত্মসমর্পণ করেছে জোয়ারের পানির স্রোতের কাছে। আশাশুনি উপজেলার প্রতাপনগর ও গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় রিং বাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম। এখানেও মূল ক্ষতি চিংড়ি চাষিদের। এখন আজকে না হলে কালকে, আজকে ভাটার সময়, আজকে তো এখন তো ভাটা, কালকে রাত্রে জোয়ার আসবে। রাত্রে তো কাজ করবে না, কিন্তু কালকে সকাল থেকে আপনার কাজ শুরু করবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপাতত রিং বাঁধ মেরামতের চেষ্টা করছেন তারা। এদিকে দিনভর বৃষ্টি না হলেও সাগরের জোয়ারের পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চকবাজার আর মুরাদপুরের মতো বেশ কিছু এলাকা। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। সুনির্দিষ্ট পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকার কারণে একটু বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি উঠে যায়। ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কোনো আর নষ্ট হচ্ছে, বেশি নষ্ট হচ্ছে। পানি সব সময় থাকে। দিনের পর দিন আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের নিচতলা ডুবে থাকছে। ব্যতিক্রম ছিল না আজও। চরম ভোগান্তি পোহান শত শত রোগী আর স্বজন। জোয়ারের প্রভাবে বরিশাল শহরের বিভিন্ন এলাকাতেও ঢুকে পড়ে পানি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ বেইজের গভর্নিং এক সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৃষ্টি করতে হবে। সকালে গণভবনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির 7ম সভা। পরিচালনা পর্ষদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সভায় যোগ দেন। কৃষি জমি রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বিশাল কাজ, আর তা নিশ্চিত করতেও হবে। শিল্পায়নও জরুরি, তবে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর।
এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাথে সাথে শিল্পায়ন আমাদের প্রয়োজন। শিল্পায়নের ক্ষেত্রে আবার আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশের ভূখণ্ডের দিক থেকে আমরা অত্যন্ত ছোট হলেও আমাদের জনসংখ্যা অনেক বড় এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্পায়নের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিনিয়োগ বান্ধব করার পরামর্শ দেন তিনি। আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী করতে চাই, কারণ আমাদের যে বিশাল জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থান আমাদের লক্ষ্য। আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়, এই কৃষি পণ্যগুলি যেন কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে কৃষি জমির পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষার তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এটাও একান্তভাবে অপরিহার্য। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। কোভিড-19 আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 41 জনের। নতুন শনাক্ত হয়েছে 2868 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,059টি। সে অনুপাতে শনাক্তের হার 20.40%। সবশেষ হিসেবে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 3,822 জনে। মোট আক্রান্ত 2,87,959 জন। গেল 24 ঘন্টায় মৃত 41 জনের মধ্যে 32 জনই পুরুষ এবং 9 জন মহিলা। সুস্থ হয়েছেন 3,253 জন। মোট সুস্থ 1,68,991 জন। দেশে করোনায় মৃত্যুর হার কম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যাও কমে আসছে। বৃহস্পতিবার একটি ঔষধ কারখানার উদ্বোধন করে অনলাইনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতে বাংলাদেশের অর্জন অনেক। আমাদের 1.3% ডেথ রেট এবং ইনফেকশনও কমে আসতেছে। আমাদের দেশের হাসপাতাল বেডও এখন প্রায় 70% এই করোনা ভাইরাসের যে বেডগুলো খালি হয়ে গেছে এবং আমাদের সার্বিক দিকে সুস্থতা অনেক ভালো। খোদ সরকারি পরিবহন বিআরটিসি মানছে না করোনাকালীন স্বাস্থ্যবিধি। নিয়মের তোয়াক্কা না করে বাড়তি যাত্রী নেওয়া হচ্ছে বাসে, সাথে 60% বাড়তি ভাড়া। বিআরটিসির এমন আচরণে ক্ষুব্ধ যাত্রীরা। এই অবস্থায় বাড়তি ভাড়ার নির্দেশনা প্রত্যাহার চান তারা। রাজধানীর কুড়িলে বিআরটিসি বাসের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন, নেই শারীরিক দূরত্ব মানার বালাই। যমুনা টিভির উপস্থিতিতে টনকটনে কর্তৃপক্ষের, শুরু হয় তোড়জোড়। পরদিন যাত্রী বেশে গিয়েও দেখা যায় করোনা সতর্কতা মানার কোনো আগ্রহী নেই সরকারি এই পরিবহনের। বাড়তি ভাড়া আদায় করলেও অতিরিক্ত যাত্রী পরিবহন করছে বিআরটিসি। দেখছেন দাঁড়ায় যাচ্ছে, কত লোক দাঁড়ায় যাচ্ছে, কেন আমরা ভাড়া বেশি দিই না? 2 সিটে লোক বসা হয়েছে, অথচ ভাড়া তো নিতেছে ডাবল। 15 টাকার ভাড়া 40 টাকা দিচ্ছি, কোনো লাভ হচ্ছে না। সামাজিক দূরত্ব শুধু কথাই হয়, মানা হয় না। কিন্তু এটা তো ঠিক না, এটা তো কাউন্টারম্যানের দেখা উচিত, সুপারভাইজারের দেখা উচিত। এদের সাথে বলতে গেলে গ্যাঞ্জাম বাঁধে, মানে মারামারির অবস্থা চলে যায়। রাজধানীতে চলাচল করা প্রায় প্রতিটি রুটেই এমন অবস্থা। করোনার সময় এমন অনিয়মে ক্ষুব্ধ যাত্রীরা। আগে 5 টাকা ছিল না, 60% তো আপনার 60 টাকা হওয়া প্রয়োজন, এখন তো ওনারা 10 টাকা নেয়। আমরা একত্রে বসছি কিন্তু ভাড়া ডাবল। দুজন যাতে এক সিটে আসি তাহলে ভাড়া আগের মতো হবে না। তাদের কাছে আমরা জিম্মি। বিআরটিসি সরকারি গাড়িতেই অনিয়ম বেশি। তবে বিআরটিসির কাউন্টার মাস্টার দোষ চাপালেন যাত্রীদের উপর। যাত্রী যদি উঠে গেলে যাত্রী নামতে চায় না গাড়ি থেকে, এটা আমাদের কি করণীয়? বেসরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসেও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। 2 জন করে বসাইছে, শ্যামলের দিকে সাড়ে ভাড়া 20 টাকা, এরা 30 টাকা করে নিয়েছে। শুধু এই যে এগোতে 20 টাকা বাড়তি নিয়েছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বাসে ওঠার আগে হাতে স্প্রে এবং মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল, কিন্তু সেসব নির্দেশনা এখন অনেকটাই উপেক্ষিত। উঠাইছি ঠিক আছে, কিন্তু ভিতরে গেলে স্প্রে করে ভাড়া কাটবো। গাড়িতে এখনো আছে, নেয় না, সবাই নেয় না। লোকজন ডাক্তারছি, এর লেগা মাস্কটা একটু খোলা লাগে। মাস্ক পরে গেছে, গাড়ি নষ্ট করে ফেলাই দিচ্ছি। এই তো ভাই মাস্ক লাগাইছি, পরি নাই এখনো, সরি। এই যখন বাস্তবতা, তখন মহামারী করোনা বিস্তারের শঙ্কা থেকে যাচ্ছে। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা।
করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অনুকূল পরিবেশ এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল জানিয়ে দীপু মনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কখনোই মুছে ফেলা যায়নি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুন রশিদ। বঙ্গবন্ধুর ঘাতকদের বিচারের পাশাপাশি হত্যাকাণ্ডের মূল হোতা খন্দকার মুশতাক এবং জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি করেন বক্তারা। 15 দিন অন্তত পক্ষে তাদেরকে নোটিশ দিয়েই আমরা আমাদের পরীক্ষা নেব, কিন্তু পরীক্ষা নেবার মতো একটা পরিস্থিতি অন্তত হতে হবে। সেটি না হলে আমাদেরকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজেই আমরা যখন বুঝবো এবং আপনারাও বুঝবেন, কারণ এটা তো শুধু আমাদের একার বোঝার বিষয় নয়, আমরা সবাই বুঝবো যে এখন এত বড় একটি পাবলিক পরীক্ষা নেবার মতো অনুকূল পরিবেশ আছে। সেটি হওয়া মাত্রই আমরা এ ব্যাপারে আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেব। করোনা ভাইরাসে 24 ঘন্টায় আবারও 6,500-এর কাছাকাছি মৃত্যু দেখল বিশ্ব। 2,72,000-এর মতো রোগী শনাক্ত হলো একদিনে। কোভিড-19-এ মোট প্রাণহানি 7,91,000-এর বেশি। এ পর্যন্ত মোট আক্রান্ত 2,26,00,000-এর উপর। আবারও দিনের সর্বোচ্চ মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। 1263 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 1,76,000 ছাড়ালো। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে 1170 জনের। প্রাণহানির তালিকায় এর পরেই রয়েছে ভারত। 980 জনের মৃত্যু হলেও দিনের সর্বোচ্চ রোগী শনাক্ত হলো দেশটিতে। রেকর্ড 69,000 ছাড়ালো সংক্রমণ শনাক্ত। সেপ্টেম্বরে স্কুল কলেজ খুলতে চায় মার্কিন প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিতর্ক তুঙ্গে। মানসিক স্বাস্থ্য বিবেচনায় শিক্ষার্থীদের ফেরানোর আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে শতভাগ সুরক্ষা নিশ্চিত না হলে আদালতে যাওয়ার হুমকি নিউ ইয়র্ক ইউনাইটেড ফেডারেশন অব টিচার্সের। জুলাইয়ে কিছু রাজ্যে স্কুল খোলায় 40% শিশু করোনা আক্রান্ত হয়। বাকি 4 ভাই বোনের সাথে একই টেবিলে বসে অনলাইন ক্লাস করতে হয় কেলির। তাই বাড়িতে লেখাপড়ার পরিবেশ নেই বললেই চলে। সম্প্রতি সিটি কর্তৃপক্ষের তরফ থেকে 3টি ল্যাপটপ পাওয়া গেলেও ইন্টারনেট সংযোগ কেবল একটিতে। কারণ এর বেশি ইন্টারনেট খরচ বহনের সামর্থ্য নেই তার বাবা মায়ের। এ কারণেই স্কুলে ফিরতে চায় কেলি। ক্লাসের সময় ভাই বোনরা আশেপাশে খেলতে থাকে, এ কারণে ক্লাসে মন দেওয়াও কঠিন। শিক্ষকদেরও প্রশ্ন করার সুযোগ পায় না। বাড়ি ভাড়া, অন্যান্য বিল, খাবারের খরচের পর $80 থেকে $100 ইন্টারনেট বিল পরিশোধের সামর্থ্য আসলে আমাদের নেই। অবশ্য এখনই শিশুদের স্কুলে ফেরানোকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পদক্ষেপ ছাড়া স্কুল কলেজ চালু হলে ধর্মঘট ও গণপদত্যাগের হুমকি দিয়েছে নিউ ইয়র্কের ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স। প্রয়োজন হলে যাবে আদালতেও। তরুণ ও শিশুদের ক্ষেত্রে করোনা ভাইরাসকে সিজনাল ফ্লু হিসেবে তুলনা করে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বাড়িতে বসে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে শিশু তরুণরা। ক্যাম্পাসে শিক্ষকের সরাসরি সংস্পর্শে থেকে শিক্ষা লাভের বিকল্প নেই। কম্পিউটার বোর্ডের সামনে বসে থেকে লেখাপড়া হয় না। তরুণদের জন্য এটা সামান্য ফ্লু ছাড়া কিছুই না। বাড়িতে থেকে বয়স্কদের মধ্যে রোগ ছড়ানোর চেয়ে ডরমিটরিতে একই বয়সের তরুণদের সাথে থাকাটাই বরং নিরাপদ। করোনা মহামারীর শুরুর দিকে শিশুদের বেশ নিরাপদ ভাবা হলেও সাম্প্রতিক চিত্র ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্রকে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স অ্যান্ড দ্য চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশনের তথ্য 30 জুলাই থেকে 13 আগস্ট এই 2 সপ্তাহে 75,000 শিশু সংক্রমিত হয়েছে। গত 7 মাসে করোনায় আক্রান্ত হয়েছে 4,06,000-এর বেশি মার্কিন শিশু। মারা গেছে 86 জন। এমন পরিস্থিতিতে জর্জিয়া, মিসিসিপি, টেনেসি, নেব্রাস্কা সহ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল চালুর পর আবারও ফেরত গেছে অনলাইন কার্যক্রমে। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। ব্যাপক হারে করোনা সংক্রমণের শিকার যুক্তরাষ্ট্রের আদিবাসীরা শ্বেতাঙ্গদের তুলনায় তাদের কোভিড আক্রান্তের হার 3.5 গুণ বেশি। বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র সিডিসির এক প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য। বলা হয়, কোভিড-19 সংক্রমিত আদিবাসীদের 13% বয়স 18 বছরের নিচে, অথচ নন হিসপ্যানিক শ্বেতাঙ্গদের মধ্যে এই হার 4.3%। 22 জানুয়ারি থেকে 3 জুলাই পর্যন্ত সংক্রমিতদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় আদিবাসীদের সংক্রমণ ঝুঁকি নন হিসপ্যানিকদের তুলনায় কয়েক গুণ বেশি। আক্রান্তদের বেশিরভাগই বয়সে তরুণ বলেও জানিয়েছে সিডিসি।
পাপিয়ার মতো কোনো অনুপ্রবেশকারী যেন দলে প্রবেশ করতে না পারে সেদিকে যুব মহিলা লীগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে স্বাস্থ্য খাত এবং রাজনীতিতে দুর্যোগ ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না। তারা সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে স্বেচ্ছায় গৃহবন্দী আছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। ক্ষমতায় টিকে থাকতে দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। আমাদের সবচেয়ে বড় যে কাজটা আমরা করতে সক্ষম হয়েছি সবাই মিলে, যে আমাদের দলকে আমরা ঐক্যবদ্ধ রেখেছি, দলকে বিভক্ত হতে দেইনি, এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তো আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্ব, আমরা এই দলকে ঐক্যবদ্ধ রেখেই আমরা এই যে ফ্যাসিস্ট একটা দানবের মতো সরকার, সেই সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হব। প্রণোদনার কৃষি ঋণ বিতরণে গতি নেই। 5,000 কোটি টাকার তহবিল থেকে 4 মাসে বিতরণ হয়েছে 500 কোটি টাকারও কম। যদিও ব্যাংকারদের দাবি কৃষি ঋণ বিতরণ বাড়াতে শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, যে পদ্ধতিতে ঋণ বিতরণ চলছে তাতে সফল হবার সুযোগ কম। করোনার প্রকোপে শিল্প খাতের মতো ক্ষতির মুখে পড়েছে কৃষি খাত। তবে উৎপাদন এবং খাদ্যের যোগান ঠিক রাখতে এ খাতের জন্য আলাদা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। 4% সুদে ঋণ দিতে 5,000 কোটি টাকার তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও ঋণ বিতরণে তেমন গতি নেই। জুলাই পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র 497 কোটি টাকা। যদিও ব্যাংকাররা বলছেন, গ্রাম পর্যায়ে শাখা না থাকায় ঋণ বিতরণ কিছুটা কম। একেবারে গ্রামাঞ্চলে যে ব্রাঞ্চের উপস্থিতি থাকার উচিত, সেটা ধরেন আমাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোর তো ওই লেভেলে নাই। যেহেতু আমাদের রিচটা অতখানি নাই, সেই কারণে সবসময় আমরা কিন্তু একটু চ্যালেঞ্জ ফেস করি কৃষি ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য। হেড অফিস পর্যায়ে থেকে পুরোপুরি মনিটর করা হয়। প্রতি 15 দিন পর আমরা রিপোর্ট করে দিচ্ছি। আগামী 2-1 মাসের মধ্যে এটা বোঝা যাবে যে আমরা কত দ্রুত গতিতে এই টাকা পরিশোধ করতে সক্ষম। প্রণোদনা প্যাকেজের অর্থ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয় 43টি ব্যাংক। এর মধ্যে 13টি ব্যাংক জুলাই পর্যন্ত কোনো অর্থই বিতরণ করেনি। 50 কোটি টাকার বেশি ঋণ দিয়েছে মাত্র 2টি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, একদিকে সুদের হার কম, অন্যদিকে কাগজপত্রের জটিলতা। সব মিলিয়ে দুপক্ষেরই আগ্রহ কম। কাঠামোর মধ্যে দিয়ে আমরা অর্থটা দিতে যাচ্ছি, সেই কাঠামোর সাথে কিন্তু টার্গেট যাদেরকে করা হচ্ছে তাদেরকে সম্পৃক্ত করা একেবারেই অসম্ভব আমি বলবো। এর চেয়ে বরং যারা সরাসরি ক্ষুদ্র মাঝারি কৃষক, প্রান্তিক কৃষকের সাথে কাজ করেন, সেই পথে গেলে হয়তো ডিসবার্সমেন্টটা আরো অনেক বেশি হতে পারত। বাংলাদেশ ব্যাংক বলছে, নিজেদের প্রয়োজনেই কৃষি খাতে ঋণ প্যাকেজ বাস্তবায়ন করতে হবে ব্যাংকগুলোকে। তাগিদ দেওয়া হয়েছে কার্যক্রম জোরদারে। 5,000 কোটি প্যাকেজের মধ্যে কৃষি ঋণে কিন্তু টার্গেট দিয়ে দেওয়া হয়। কোভিডে আক্রান্ত হওয়ার কারণে আমার দেশ যতটুকু থমকে গিয়েছিল, সেইগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য গভর্নমেন্ট প্রায় 1,00,000 কোটি টাকার উপরে যে প্যাকেজ চালু করা হয়েছে, সেই প্যাকেজটা যাতে বাস্তবায়িত হয়, সময় মতো হয়, এই জন্য ব্যাংকগুলোকেই নির্দেশনা দেওয়া হচ্ছে। ঋণ বিতরণে গাফিলতি কিংবা কৃষকদের হয়রানি করা হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইন বিভাগ। ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে কোভিড-19 ইউনিটে রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত 4 পরিবারকে 30 লাখ টাকা করে 1,20,00,000 টাকা দিতে বৃহস্পতিবার হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। গত 27শে মে ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে, মারা যান 5 জন। অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে 4র্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
দুদক কার্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে পৌনে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুরের পর শাহেদকে আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুদকের মামলায় রিমান্ড শেষ না করে আদালতে হাজির করায় তদন্তকারী কর্মকর্তাকে তিরস্কার করেন আদালত। রিমান্ড শেষে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর আগে বুধবার বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট আমলে নেয় আদালত। 27 আগস্ট চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এবং দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির উপর বিষ প্রয়োগ করা হয়েছে। ঘটনার পরপরই 44 বছর বয়সী নাভালনিকে দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বিষ প্রয়োগের সংখ্যা জানিয়ে টুইট বার্তা দিয়েছেন তার মুখপাত্র কিরা ইমার্শেস। বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বিমানে করে টোমাস্ক থেকে মস্কো ফিরছিলেন নাভালনি। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটিকে দ্রুত ওমাস্কে অবতরণ করানো হয়। চা পানের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই গরম চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ করছেন চিকিৎসকরা। গণঅভ্যুত্থানে উত্তাল বেলারুশ, এর মাঝেই নির্বাচনের ফলাফলকে অবৈধ বলল ইইউ। ব্যক্তি পর্যায়ে আরোপ করল নিষেধাজ্ঞা। যদিও প্রেসিডেন্ট আলেক্সার লুকাশেঙ্কোর বক্তব্য, নিজ চরকায় তেল দেওয়া উচিত পশ্চিমাদের। দীর্ঘ 26 বছরের শাসক লুকাশেঙ্কোকে ক্ষমতা থেকে হটাতে মরিয়া বেলারুশ। প্রেসিডেন্টের হুমকি ধামকি উপেক্ষা করেই ধর্মঘটে সামিল হয়েছেন শ্রমিকরাও। তবে রাজধানী মিনস্কে রয়েছে সরকার সমর্থকদের জোরালো অবস্থান। পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির মধ্যেই দেশটি নির্বাচনী ফলাফল মানতে অস্বীকৃতি জানালো ইইউ। বুধবার ভার্চুয়াল বৈঠকে নিষেধাজ্ঞা আরোপেও জোট সদস্যরা দিয়েছে সম্মতি। জোটচুরি জালিয়াতিতে ভরা ছিল বেলারুশ নির্বাচন। ফলাফল যে অবৈধ সে ব্যাপারে ইইউ নেতারা সর্বসম্মত। এছাড়া নির্বাচনে কারচুপি ও বিক্ষোভকারীদের দমন পীড়নের সাথে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ। গণ আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে ইইউর। তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করলেই বহির্বিশ্ব হস্তক্ষেপ করবে না। দ্বিতীয় বিষয়টি হলো মানবাধিকার রক্ষা, বাক স্বাধীনতা বজায় রাখতে হবে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে। বহুমুখী চাপের মধ্যেও নিজ অবস্থানে অনড় প্রেসিডেন্ট। বলছেন রাশিয়ার প্রভাব বলয়ে থাকা বেলারুশের উপর ছড়ি ঘোরাতে চাইছে পশ্চিমা বিশ্ব। কেউ যদি ভাবে আমরা নরবরে ভঙ্গুর, তাহলে সেটা ভুল। যারা বহির্বিশ্ব থেকে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছেন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। পশ্চিমা দেশগুলো প্রতিদিনই সমঝোতা আলোচনার পরামর্শ দিচ্ছে, কিন্তু বেলারুশের প্রতি নজর না দিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্সের নিজ সমস্যার সমাধান করা উচিত। এরই মধ্যে রাষ্ট্রপ্রধানের নির্দেশে লিথুনিয়া ও পোল্যান্ড সংলগ্ন সীমান্তে সেনা মহড়া শুরু করেছে বেলারুশের সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে রাশিয়াকে সামরিক হস্তক্ষেপে উৎসাহিত করতে চাইছেন লুকাশেঙ্কো। তবে এ মুহূর্তে সেখানে সেনা সহযোগিতার প্রয়োজন নেই স্পষ্ট বার্তা দিলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা হবে প্রতিপক্ষের মাঠে বসে। বাংলাদেশ থেকে যাবে 20 থেকে 22 জন ক্রিকেটার, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আর জাতীয় দলের ক্রিকেটে ফিরে আসাটা চ্যালেঞ্জিং বলে মনে করেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। করোনার কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত নয়, প্রাথমিক দলের 20 থেকে 22 জনকে নিয়েই রওনা হবে টাইগাররা। সেখানে হবে তাদের চূড়ান্ত ক্যাম্প এবং দল বাছাই। শুধু কি জাতীয় দল, টাইগারদের হাই পারফরমেন্স দলের 24 জনও থাকছে এই সফরে। তাদের বিপক্ষে 3টি অনুশীলন ম্যাচ শেষে চূড়ান্ত হবে 15 সদস্যের দল, জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সবকিছু মিলে ওখানেই আমাদের মূল আমরা মেইন স্কোয়াডটা অ্যানাউন্স করবো। তারপর একটা প্রিলিমিনারি স্কোয়াডে শ্রীলঙ্কা যাবে। তো সব কিছু মিলে বলতে ওখানকার ট্রেনিং সিজনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই 5 মাস কিন্তু সবার জন্য একটা লম্বা ব্রেক গিয়েছে। সিরিজের প্রথম টেস্টের প্রায় মাসখানেক আগে শ্রীলঙ্কা পৌঁছাবে টাইগাররা। দেশে কয়েক দফায় পরীক্ষার পর সিরিজ শুরুর আগেও করাতে হবে টেস্ট। দুই দল নিয়ে যথেষ্ট ঝক্কি ঝামেলা পোহাতে হবে, সেটি স্বীকারও করলেন নাইমুর রহমান দুর্জয়। আর কতদিন বসে থাকবে, খেলাটা শুরু করারও তো একটা প্রয়োজনীয়তা আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো অপশন। চাপ, চ্যালেঞ্জ সব কিছুই থাকবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ক্রিকেটারদের বাসায় গিয়ে প্রাথমিক নমুনা সংগ্রহ শুরু হবে। নেগেটিভ আসাদের আনা হবে নির্ধারিত হোটেলে।
এরপরই শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দলীয় অনুশীলন। আলোক হাসান, যমুনা স্পোর্টস। শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে আবারও কি ফিরবেন মাহমুদুল্লাহ রিয়াদ? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলছেন, বিবেচনা করা হবে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দল, যেখানে কোচ রাসেল ডমিঙ্গোর পরামর্শে রিয়াদকে বাদ দেওয়া হয় টেস্ট থেকে। তাই তো করোনার পর ক্রিকেটে ফিরতে অপেক্ষাটা দীর্ঘ হতে পারে এই অলরাউন্ডারের। মাহমুদুল্লাহ রিয়াদের এই ছুটে চলা কি উদ্দেশ্যহীন? তিনি কি তৈরি হচ্ছেন শ্রীলঙ্কা সফরের টেস্টের জন্য? এমন প্রশ্নের উত্তর হয়তো জানা নেই রিয়াদের নিজেরও। আর জানা থাকবেই বা কিভাবে? টেস্ট দলে রিয়াদ এই তো আসেন, আবার এই বাদ পড়েন, যা শুরুটা হয়েছিল 2017 সালে হাথুরু সিংয়ের আমলে। টেস্টে যান না রিয়াদ এই অজুহাতে 100তম টেস্টে তার বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি তখন। কত পছন্দ করি না করে এটা রিয়াদকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। একজনকে আমরা পছন্দ করি দেখে, সে আগে ভালো খেলছিল দেখে এখন তার ফর্ম নাই, তাও তাকে খেলাতে হবে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন, সেঞ্চুরিও করেছেন, কিন্তু 49 টেস্টে 32 গড় আর 43 উইকেট পাওয়া এই অলরাউন্ডারকে টেস্টের পরিকল্পনায় না রাখার কথা জানিয়ে দেন কোচ রাসেল ডমিঙ্গো। ফলাফল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দল থেকে ছিটকে যাওয়া। মাহমুদুল্লাহ এটা কি মানে বিশ্রাম বলছেন আপনি? অবশ্যই আমরা রেঞ্জ দিচ্ছি এই টেস্টের জন্য। নেক্সটে কি সে আবার অ্যাভেলেবেল হবে টেস্টে সিলেকশনের জন্য? এটা তো পরে আপনাকে বলবো, এই টেস্টের জন্য এখন চিন্তা করছি, এটা নিয়ে আগাচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিবেচনা করা হবে সবশেষ সেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলা 16 জনকেই। তাই তো কপাল পড়তে পারে রিয়াদের। জিম্বাবুয়ে সিরিজের 16 জন তো আমরা স্কোয়াডে ছিল, এই 16 জনের নিয়ে আগে চিন্তা ভাবনা করবো, দেন ইনক্লুশনটা দেখবো। কারণ আরো 4 জন আমরা 20 জন যাবে। কোচ 2 তারিখ আসলে এটা বলবো, তারপর ডিসিশন। এর আগে করোনা বিরতি দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন তামিম মুশফিকরা। মাহমুদুল্লাহর ক্ষেত্রে সেই অপেক্ষাটা কতটা দীর্ঘ হবে তা জানা যেতে পারে রাসেল ডমিঙ্গো দেশে ফিরলেই। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এর সঙ্গে শেষ করছি এখনকার যমুনা নিউজ। যেতে যেতে আরেকবার মনে করে দিতে চাই, আপনারা ঘরে বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।